তুলসী গাবার্ডের সফরের মধ্যেই মহারাষ্ট্রের হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের ব্যাপক সংঘর্ষ। আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবি, নাগপুর 144 ধারা। তুলসী গাবার্ডের মন্তব্য, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা। কোনো প্রতিবাদ জানাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে জুলাই সনদ। ভোট হবে অতীতের মতো উৎসব মুখর, মার্কিন সিনেটরকে ডক্টর ইউনুস। টালবাহানা না করে সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ বৃহস্পতিবার। হাসিনা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টের 394 কোটি টাকা জব্দ। সাবেক বিসিবি সভাপতি পাপনের অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে কট্টর হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাথর ছোড়াছুড়ির পাশাপাশি দোকানপাট ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কারফিউ। এতে আহত হয়েছে 6 বেসামরিক নাগরিক ও 3 পুলিশ অফিসার সহ 9 জন। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অন্তত 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাগপুর ছাড়াও মহারাষ্ট্রের আরও কয়েকটি শহরে ছড়িয়েছে সংঘর্ষ। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। কট্টর হিন্দুত্ববাদীদের উগ্র আচরণ, ক্ষোভের আগুনে এবার পুড়ছে ভারতের মহারাষ্ট্রের নাগপুর। আবারও ছড়িয়ে পড়েছে হিন্দু মুসলিম সহিংসতা। পাথর ছোড়াছুড়ির পাশাপাশি দোকানপাট ও গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় কট্টর হিন্দুত্ববাদীরা। এতে আহত হয়েছে 6 বেসামরিক নাগরিক ও 3 পুলিশ সহ 9 জন। শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। কিন্তু কেন এই হিন্দু মুসলিম সহিংসতা? কি কারণে এতটা উগ্র আচরণ হিন্দুত্ববাদীদের? এই সংঘাত সংঘর্ষ শুরু সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরানোর দাবিকে কেন্দ্র করে। উগ্র হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে সরানোর দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছিল। সোমবার মোগল সম্রাট আওরঙ্গজেবকে অত্যাচারী শাসক উল্লেখ করে তার কবর সরানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। নাগপুরের খুলদাবাদে স্থানীয় মুসলিমরা আওরঙ্গজেবের সমাধি ঘিরে অবস্থান নেয়। সে সময় আওরঙ্গজেবের একটি ছবি ও সবুজ কাপড়ে ঢাকা এক প্রতীকী কবর আগুনে পোড়ায় কট্টর হিন্দুত্ববাদীরা। প্রয়োজনে বাবরি মসজিদের মতো মাজার ঘুরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দল দুটির শীর্ষ নেতারা। এরই মাঝে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়, যা মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি করে। এরপরই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় যানবাহন ও দোকানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা হয় পুলিশের উপরও। ব্যবসা প্রতিষ্ঠান আর যানবাহনে লাগানো আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের 7টি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে নাগপুর ও আশপাশের এলাকায়। অশান্তি ছড়ানোর অভিযোগে সোমবার রাতে শহরে বিভিন্ন স্থান থেকে 50 জনকে গ্রেফতার করা হয়। তবে মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। कंट्रोल में है और ऐसा कुछ नहीं है अभी कि जिससे कोई घबराए। হঠাৎ কেন আওরঙ্গজেবের উপর এত ক্ষোভ? আওরঙ্গজেবের উপরে মানুষের ক্ষোভের উৎস বলিউডের একটি সিনেমা ছাওয়া, যেখানে দেখানো হয়েছে আওরঙ্গজেবের হাতে সম্ভাজি মহারাজের মৃত্যু হয়েছিল। এরপরে কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আওরঙ্গজেবের সমাধি রাজ্য থেকে সরানোর পুরনো দাবি নতুন করে তুলতে থাকে। তবে আওরঙ্গজেবের সমাধি সরানোর পক্ষে নয় ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস। তারা বলছে, না আছে মোগল সাম্রাজ্য, না আছে মোগল সম্রাট। কিন্তু মৃত্যুর 300 বছর পরেও আওরঙ্গজেবের নামে কেন অশান্তি ছড়ানো হচ্ছে ভারতে, এই প্রশ্ন বিজেপির। কংগ্রেস নেতারা বলছেন, সমাধি সরানোর দাবি জানানোর অর্থ ইতিহাসের বিকৃতি ঘটানোর চেষ্টা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরে থাকা অবস্থাতেই নাগপুরে এই সংঘর্ষ হলো। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা তুলসী গ্যাবার্ড দিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। মঙ্গলবার নয়াদিল্লিতে এই সম্মেলনে তুলসী গ্যাবার্ড বলেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নিরাপত্তার জন্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ বৈঠকে আরও কথা হয়েছে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, নয়াদিল্লি ওয়াশিংটন সুরক্ষা অংশীদারি নিয়ে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথেও বৈঠক করেছেন তুলসী। এই বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে খুব লম্বা সময় ধরে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রশাসন এ বিষয়ে চিন্তিত। এদিকে সোমবার রাতেই এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকার বলেছে, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার এই মন্তব্যের কোনো রকম প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে দেশটির সাথে বাংলাদেশের অর্থনৈতিক, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনীতি নিয়ে হতাশ হবার কিছু নেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক করে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক শেষে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, এতে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি ভালো হিসেবে না, ওনারা কত কিছু লেখেন বাইরে, সবাইকে সব জেনে শুনে লেখেন বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন সেটা বলছে, এটা কিন্তু আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বলে জানালেন সালেউদ্দিন আহমেদ। 26 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি, স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো পণ্য খালাসের জট খুলেছে জানিয়ে ভোজ্য তেল নিয়ে সংকট হবে না বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও একই বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, তুলসী গ্যাবার্ডের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা কোনো বক্তব্য নাই। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আর কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না বলেও জানান তিনি। নিয়ম অনুযায়ী কূটনৈতিক কোনো বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিক্রিয়া জানানোর কথা থাকলেও তুলসী গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে তুলসী গ্যাবার্ড দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর পরিবেশে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতের সময় ডক্টর ইউনূস আরও বলেন, কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারের ব্যাপারে বড় বড় রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে সই করবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্টের পাশাপাশি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে পরিকল্পনার খোঁজ খবর নেন মার্কিন সিনেটর। জানান, বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে সরকার ডিসেম্বরে নির্বাচন করবে। তবে দলগুলো যদি সরকারের কাছ থেকে সংস্কারের আরও বড় প্যাকেজ চায়, তবে নির্বাচন হবে কয়েক মাস পর। সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘুদের উপর হামলায় তার এলাকার নাগরিকদের উদ্বেগের কথাও জানান মার্কিন সিনেটর। এ নিয়ে ব্যাপক ভুল তথ্যের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।
টালবাহানা না করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে সফল হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করতে সতর্ক করে দেন তিনি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা। এতে দলটির নেতারা বলেন, 1-11-এর সংকটের সময় খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির হাল ধরে দলকে সুসংগঠিত রেখেছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে খন্দকার দেলোয়ার হোসেনের সাহসিকতা স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণ বিভিন্ন সময়ে গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে। তিনি বলেন, যারা জনগণকে ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ছাত্র জনতার আন্দোলনে তাদেরকে উৎখাত করে দেখিয়েছে দেশবাসী। সুযোগ পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে। আবার এই জনগণ কি দেখিয়েছে, যে যারা ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, বাধা দিতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধেও কিন্তু এদেশের ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে। সরকারকে বলতে চাই যে আর টালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণও এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। এদিকে এজিবি কলোনিতে এক ইফতার অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কার যদি করতেই হয় তাহলে নির্বাচনের জন্য যে সকল সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পূর্ণ করতে হবে সরকারকে। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোনো রকম সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না বলেও সরকারকে সতর্ক করেন মির্জা আব্বাস। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওটা বিএনপির, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। চান্দা দিয়ে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশে। আরে ভাই, বিএনপি তো 3 বার ক্ষমতায় ছিল, দেশের কি হয়েছিল? দেশের উন্নতি হয়েছিল, ক্ষতি কিছু হয় নাই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে তাদেরকেও হুঁশিয়ারি করে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের প্রাপ্তি কারো কোনো ভুলে যেন নস্যাৎ হয়ে না যায়, সেজন্য সবাইকে সতর্ক করলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, আজ গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অনৈক্যের সুর বাজছে। গুলশানের একটি হোটেলে আয়োজিত এবি পার্টির ইফতার মাহফিলে দলটির চেয়ারম্যান এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যে আর ভুলে ফ্যাসিবাদ ফিরে এলে কেউ মাফ পাবে না। ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও সিনিয়র সাংবাদিক, কূটনীতিক ও বিভিন্ন পেশার বিশিষ্টজনরা ইফতার মাহফিলে শরীক হন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং জাতীয় ঐক্য সমুন্নত রাখার কামনায় মোনাজাত করা হয়। 2008 সালে যারা ক্ষমতায় এসেছিলেন তারা চিরদিনের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বোধকে কেড়ে নিয়েছে। আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি, সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্যাৎ হয়ে না যায়, আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি। যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে রক্ত দিয়েছেন, একসাথে জীবন দিয়েছেন, তাদের মধ্যে আজকে অনৈক্যের সুর বাজছে। এই অনৈক্যের সুরে যদি কখনো আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন কারো কাছে ক্ষমা পাবো না। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন,
সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপির আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে তা আর কারো হাত দিয়ে হয়নি। সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য বিএনপি রাজপথে ছিল উল্লেখ করে তিনি বলেন, সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি চর্চা করার কথা বলেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। এর সাথে যুক্ত হয়েছে এক শ্রেণীর মিডিয়া। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। আজকে আমাদের যেসব ধরনের প্রাথমিকতা ছিল সেটা আজকে আমরা মিনিমাইজ করে আমরা আমাদের আন্তর্জাতিক আজ থেকে আমরা একসাথে কাজ করব। আমাদের মেধা প্রজ্ঞা আমাদের কর্মদক্ষতা দিয়ে আমরা সন্দ্বীপের এই সিটটাকে অর্জন করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা উপহার দিব বলে আমি আশাবাদ। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলে নির্বাচনের যে মূল বিষয়টিকে অনেক সময় পাশ কাটিয়ে যাওয়ার একটি চেষ্টা হচ্ছে। কখনো কখনো গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, কখনো খুনি হাসিনার বিচারের দোহাই দিয়ে নির্বাচনের বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো মহল থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে একটি সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত পার্লামেন্টকে ক্ষমতায় বসাবে। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই করবে ইনশাআল্লাহ। সংস্কার নিয়ে বৃহস্পতিবার থেকে ফের রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে এলডিপির সাথে বিকেল ৩টায় আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছে ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়। মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত পাঠিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বাকি ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের নামে ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ করেছে দুদক। সপ্তাহ ব্যবধানে হাসিনা পরিবারের ৩১টি অ্যাকাউন্টে থাকা আরও প্রায় ৪০০ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। রিপোর্ট ফরুক বাবুর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালানো শেখ হাসিনা তার ২ সন্তান ও তার পরিবারের অন্য সদস্যদের নামে দেশে থাকা সম্পদের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। গেল ২ মাসের ব্যবধানে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, রূপপুর পারমাণবিক কেন্দ্রসহ ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার লুটপাটের অভিযোগে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগের তথ্য প্রমাণও সংগ্রহে কাজ করছে দুদক। সম্পদ, বাড়িগাড়ির মোহ না থাকার দাবি করা শেখ হাসিনা পরিবারের গত সপ্তাহে ৬০টি প্লট ও ফ্ল্যাট এবং ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা জব্দ করে দুদক। ঠিক সপ্তাহ ব্যবধানে হাসিনা রেহানা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ ৩১টি অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকার সন্ধান পাওয়া গেলে আদালতে তা জব্দের আবেদন করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে।
এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগ অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাবও জব্দ করেছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আল জুনুনি সহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুটি মামলায় তাদের মধ্যে ৬ জনকে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আতাউল্লাহ আল জুনুনি ছাড়াও গ্রেফতার করা হয়েছে মোস্তাক আহমদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, মোসাম্মদ আসমাউল হোসনা, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসমাতুল্লাহ, মোহাম্মদ হাসান, মোসাম্মদ শাহিনা ও মোসাম্মদ সানোয়ারা। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ও ১৭ তারিখে ময়মনসিংহ সদর এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে দুটি অভিযান পরিচালনা করা হয়। এই সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৩ নারী সহ আরএসএস-এর ১০ সদস্যকে আটক করে। শুনানি শেষে আদালত ৬ জনকে দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ১ নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, তারা অবৈধভাবে তারা এই বাংলাদেশে প্রবেশ করছে। এই জন্য তারা যে আরও অনেক অপকর্ম বা ক্ষতিকরণ করতে পারে বিধায় তাদের এই মূল রহস্য, কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের মতে, কোম্পানির নয় ব্যক্তিগত কর বেশি হওয়া উচিত। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করের সর্বোচ্চ সীমায় ৫% বাড়ছে, তবে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রাজধানীতে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, উন্নত দেশে ব্যক্তি শ্রেণীর করের হার ৫০ থেকে ৫৫%। সেক্ষেত্রে বাংলাদেশে করের হার অনেক কম, তাই এটিকে কমানো ঠিক হবে না। ব্যক্তিকর না বাড়লে সমাজে বৈষম্য কমবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষের সেবা নিশ্চিত করলে করের হার বাড়তে হবে বলেও তিনি জানান। যত ঝামেলা ভ্যাটের অনেকগুলো হারের কারণে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এ সময় ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ কর জাল বাড়ানোর সাথে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ করার প্রস্তাব করেন। চট্টগ্রামে তারকামানের হোটেল থেকে শুরু করে মহানগরীর প্রধান সড়ক অলিগলিতে ইফতারের বাজার বেশ জমজমাট। দুপুরের পর থেকেই দোকানগুলোতে ইফতার কিনতে ভিড় জমে রোজদারদের। বাসায় তৈরি ইফতারের পাশাপাশি বাইরের কেনা ইফতারেও বেশ আগ্রহ নগরবাসীর। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। রোজা জুড়ে রমরমা চট্টগ্রামের ইফতার বাজার। দুপুর গড়িয়ে বিকেল হতেই মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি কিংবা অভিজাত হোটেল রেস্টুরেন্টে বসছে নানা সুস্বাদু মুখরোচক খাবারের পসরা। রোজাদারদের চাহিদা, রুচি এবং স্বাদের কথা মাথায় রেখে বিক্রেতারাও দোকানগুলোতে বিক্রি করছেন রেশমি জিলাপি, টেম্পুরা, গ্রিল চিকেন, সমুচা, পেঁয়াজু, শাসলিক, ফিরনি, কাবাব থেকে শুরু করে লোভনীয় সব ইফতার। হালিম, পরোটা, মেজবানি মাংস, নেহারি ও নানা ধরনের বিরিয়ানি তো আছেই। ইফতারের ব্যাপক আয়োজন করেছি, প্রায় শতাধিক আইটেম আমরা করেছি। স্পেশালি হান্ডির হালিম চট্টগ্রামের মধ্যে বিখ্যাত এবং আমরা হিউজ পরিমাণ এই হান্ডির হালিমের ব্যাপারে সাধারণ যারা এই রোজাদারদের সারা পায়। চিকেন হালিম, মাটন হালিম, টাংরি কাবাব, দই বড়া, চিকেন শাসলিক, এরপরে স্ন্যাক আইটেম যেগুলো, এগুলোতে আমরা ব্যাপক সারা পাচ্ছি। আর গত বছরের থেকে আমরা এবছর প্রাইসও বাড়াই নাই, কিন্তু কাস্টমার মোটামুটি ভালো। কাস্টমার আমাদের কোয়ালিটি, এর আমাদের বেশ কিছু আইটেম আছে যেটা চিটাঙে অ্যাভেলেবেল না। কর্মব্যস্ততার জন্য কিংবা স্বাদে ভিন্নতা আনতে ঘরে তৈরি ইফতারের পাশাপাশি বাইরের ইফতার কিনতে অনেকে ভিড় জমান ইফতারের দোকানগুলোতে। তো কিছু আইটেম আছে এখানে ভালো লাগে, যেমন হালিম আছে, তারপরে চাপ আছে কিছু, ওগুলো মাঝে মাঝে নিতে আসে। প্রাইস মোটামুটি রিজনেবল আছে। বাসার তৈরির পাশাপাশি বাইরে ইফতারে ফিল নেওয়া খুব জরুরি, তাই আমরা এখানে আসা। ইফতারে এই জন্য আমরা কিনি আর কি। আমি বাইরের থেকে অনেক কিছু কিনি না, দই বড়া, মিহিদানা, এই যেগুলো বাসায় তৈরি করা হয় না। এখানে চিকেন টিক্কা, যেমন ধরুন বিরিয়ানি,
এবং মজাদার হালিম, বিফ হালিম বলেন, তারপর চিকেন হালিম, তারপর মাটন হালিম, এইসবের একটা টেস্ট নেওয়ার জন্যই আমরা এখানে আসছি মূলত। ঘরের বউরা আসলে এইসব রান্নাগুলা সাধারণত সবসময় করে আনতে পারে না, তাই আমাদের সবসময় এখান থেকে নেওয়া আর কি। নগরের চকবাজার, কাজীর দেউরি, মুরাদপুর, জিসি, ভদ্দারহাট, নিউ মার্কেট, আগ্রাবাদ, ওয়াসামোড় সহ বিভিন্ন এলাকায় ইফতার বাজার ক্রেতা বিক্রেতার হৈ হুল্লোড়ে মুখরিত থাকবে পুরো রমজান জুড়েই। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিশুটির সার্বিক বিষয় দেখভালে একজন সমাজ সেবা অফিসার নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। এতে বরগুনার ডিসি এবং এসপিকে শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। একই সাথে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে একজন সমাজ সেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। গত 4 মার্চ বরগুনায় 7ম শ্রেণীর এক কিশোরীকে সেজিদ রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে ধর্ষণ করে একদিন পরে একটি পার্কে ফেলে রেখে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সেজিদ রায় সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরের দিন স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয় আসামি পক্ষ। এরপর 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি ঝোপে পাওয়া যায়। ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বরগুনায় মেয়ের ধর্ষণকারীর বিরুদ্ধে মামলার পর খুন হওয়া মন্টু চন্দ্র দাসের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আফরোজা আব্বাস। বলেন, যেখানে নির্যাতন হবে সেখানেই মহিলা দল প্রতিবাদ করবে। পরিবারকে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন মহিলা দলের সভাপতি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। আফরোজা আব্বাস আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বিএনপি ছিনিয়ে খাওয়ার নয়, বিলিয়ে দেওয়ার দল। তারেক রহমানের পক্ষ থেকে এসেছি যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে। কারণ যেখানেই নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন, আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে। আপনি কোনো ভয় পাবেন না। আপনার কিন্তু বলেছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে আপনার পাশে আছে। আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চা, কয়টা বাচ্চা এখন আপনার? 3টা বাচ্চা, আপনার স্বামী নাই। হ্যাঁ, তো আমরা যতখানি পারবো সর্বাত্মক চেষ্টা করবো জাতীয়তাবাদী দল। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বলেছেন আমরা বিলিয়ে খাবার দল, আমরা ছিনিয়ে খাওয়ার দল না, আমরা বিলিয়ে খাওয়ার দল করি, যাতে আমরা এক মুঠো ভাত যেন সবাই মিলে খেতে পারি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, আজ থেকে 20 বছর আগের কোনো ছেলে ছাত্র রাজনীতির ভালো কোনো দিক দেখেছে বলে মনে করেন না তিনি। ছাত্রলীগের রাজনীতিকেই তারা মনে করত এটাই রাজনীতি। পবিত্র রমজান উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত 3 দিন ব্যাপী হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি একথা বলেন। মঙ্গলবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত নেতা আল্লামা মামুনুল হক। ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে শোবিজ জগতের মানুষদের। শুটিং হাউসগুলোতে চলছে নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওর রিহার্সাল, শুটিং। কাজ করতে করতে কখনো শুটিং স্পটে অথবা চলতি পথেই ইফতার করতে হয় তারকাদের। বিস্তারিত থাকছে হাসনাত জুবায়েরের প্রতিবেদনে। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, আর তাই ব্যস্ততা বেড়েছে শোবিজ জগতের মানুষের। লাইট, ক্যামেরা, অ্যাকশনে মুখর হয়ে উঠেছে শুটিং হাউসগুলো। রোজা রেখে কাজ করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। অন্য মানুষ যেরকম শ্রমিক কাজ করছেন, কাজ করে কাজের জায়গাতে ইফতার করে নিচ্ছেন, আমরাও কাজ করছি। এই কাজের সময় শেষ হয়ে যাচ্ছে, মাঝামাঝি আজান দিয়ে দিচ্ছি, ইফতার করে নিচ্ছি। আমরা যারা আর্টিস্ট আছি তারা সবাই যখন যেখানে আমাদের শ্যুট পড়ে যায়, তখন সেখানে সিচুয়েশন অনুযায়ী আমাদের আসলে ইফতারটা করতে হয়। আমাদের কাজ করতে করতে কোনো সময় দেখা যাচ্ছে গাড়ির মধ্যে, কখনো রাস্তায়, কখনো হচ্ছে যে মাঠের মধ্যে। আমাদের কোনো স্পেসিফিকলি কোনো যে স্পট নেই যে যেখানে বসে আমরা খেতে পারবো। আমাদের তো শুটিং যখন করি, কখনো আমরা রাস্তায় করি, কখনো হাউসে করা হয়, কখনো গাড়ির মধ্যে। আমাদের তো ঠিক নাই,
মানে জায়গার কোনো ঠিক নেই, কখন কোথায় করি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি শুটিং হাউসে গিয়ে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে চলছে একটি মিউজিক ভিডিওর শুটিং। পাশাপাশি প্রোডাকশনের অন্যরা ব্যস্ত সবার জন্য ইফতার আয়োজনে। আর খাবার মেনুতে থাকছে ছোলা মুড়ি, ফলমূল সহ বাহারি আইটেম। শুটিং হাউসে কাজ করি, রমজান মাসে ইফতারেরই করতে আসি। নায়ক নায়িকা স্টার যারা আছে তাদের সাথে একসাথে ইফতারি করি, ভালো লাগে। গল্পের প্রয়োজনে বিভিন্ন লোকেশনে শুটিং করতে হয় শিল্পীদের, কখনো শুটিং হাউসে, কখনো বা পথে ঘাটে। শুটিং করতে করতে প্রায় সময় চলতি পথেই ইফতার করতে হয় তারকাদের। আমার কিন্তু সত্যি এটা প্রথম কোনো মানে শুটিং ইউনিটের সাথে একসাথে ইফতার করা, ভালো লাগছে। আমার শুটিং স্পটে ইফতারি করতে বেশি আনন্দ লাগে, কারণ ইউনিটের সবাই মিলে একসাথে ইফতারি করি। বাসায় ভালো লাগে, বাসায় তো সবসময় ভালো লাগে, ম্যাক্সিমাম তো বাসায় করা হয়, বাট শুটিং স্পটে অনেকেরই চিনি না, কিন্তু সবাই একসাথে এক টেবিলে বসে ইফতারি করে আমি খুব এনজয় করি, ব্যাপারটা ভালোই লাগে। শুটিংয়ের প্রয়োজনে বিভিন্ন সময় পরিবারের বাইরে ইফতার করতে হয় বিনোদন অঙ্গনের মানুষদের। তবে এ সময় শুটিং ইউনিটের মানুষগুলো হয়ে ওঠে অন্য এক পরিবার, যেখানে ছোট বড় সকলে একসঙ্গে বসে করেন ইফতার। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। ঈদের কেনাকাটা করতে শপিং মলগুলোয় ভিড় বেড়েছে ক্রেতাদের। পরিবারের ছোট বড় সবাই ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন। ঈদ যত এগিয়ে আসছে বেচা বিক্রি বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। ঈদ কেনাকাটা নিয়ে আরো জানাচ্ছেন মোবাশের আহমদ। বিভিন্ন ডিজাইনের পোশাক নিয়ে এবারের ঈদ কালেকশন সাজিয়েছে বিপণী বিতানগুলো। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে সব বয়সীদের জামা কাপড়ের জন্য ক্রেতাদের পছন্দের জায়গা রাজধানীর ইস্টার্ন প্লাজা। সপরিবারে কেনাকাটার জন্য অনেকেই বেছে নেন এই মার্কেটকে। দেশীয় বিভিন্ন পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকের কালেকশনও রয়েছে দোকানগুলোতে। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি পাজামা, ফতুয়া টি শার্ট, পোলো শার্ট, মেয়েদের শাড়ি, 3 পিস, 2 পিস, লেহেঙ্গার পাশাপাশি ছোট ছেলে মেয়েদের জন্য ফ্রক প্যান্টের কালেকশনও ভালো। গ্রাউন্ড ফ্লোর জুড়ে কসমেটিক্স আর অর্নামেন্টসের দোকান। একই সাথে সবার কেনাকাটা স্বার্থে অনেকেই এসেছেন সপরিবারে। বাচ্চাদের জামা কাপড় কিনলাম, জুতা কিনলাম, তো পাশাপাশি আমাদের নিজেদের জন্য কেনা হলো। অল্প কিনে ফেলছি। তো আমি যেহেতু একটা প্রাইভেট জব করি, ছুটি ব্যাপার স্যাপার আছে, সময়ের ব্যাপার স্যাপার আছে, আজকে ছুটি নিয়ে আজকে বাচ্চাদের ফ্যামিলি সময় দিয়েছি। ফ্রাইডেতে একটু বেশি ভিড় থাকে, এরকম সানডেতে আসে তো একটু ভিড়টা একটু কম। এটা বাচ্চাদের মানে ভালো কাপড় পাওয়া যায়, ইন্ডিয়ান বাইরের কাপড় পাওয়া যায়। আমি বাচ্চাদের ছোট থেকে ওদের এই জায়গা থেকে কিনি। তারপরে আবার আমার বোনের জন্য জুতা নিছি, তারপরে আবার আমার কয়েকটা টি-শার্ট নিছি, টপস নিছি। এদিকে ক্রেতাদের ভিড় থাকলেও বেচা বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। আমাদের স্টার প্লাজার তো কোনো নাই, মানে বলে বোঝানো যাবে না। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আছে আর কি কাস্টমার। এই সিজন বাজার তো কাস্টমার বেশি থাকবে, এটাই মোটামুটি আগে তুলনায় একটু বাড়ছে, আস্তে আস্তে বাড়বে, কিন্তু যতটুকু বাড়বে সেলও ততটুকু বাড়বে। মোটামুটি টুকটাক দেখা যাচ্ছে, আজকে তো ছিলই না। ছোট বড় সবার কাছে ঈদ আনন্দ পৌঁছে দিতে ইস্টার্ন প্লাজা সেজেছে বর্ণিল সাজে। মোবাশের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। মাগুরার শিশু আসিয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে মানসিক বিপর্যস্ত আসিয়ার বাবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সংস্কার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে, দেশকে অস্থিতিশীল করবে। ময়মনসিংহের হালুয়াঘাটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ঢাকা 12 আসনের বৃহত্তর নোয়াখালী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। তেজগাঁওয়ে একটি কমিউনিটি সেন্টারে এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। সাতক্ষীরার কলরোয়া চন্দনপুর ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। স্থানীয় হাই স্কুল মাঠে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ফরিদপুরের সদরপুর উপজেলা আকটের চর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। নাগরিক ফোরামে আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে সাভারে। থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভেদহীন জাতীয় ঐক্য চাই শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে খেলাফত আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমিরের শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমি। ঢাকাস্থ পাবনাবাসীদের সংগঠন শেকর পাবনা ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। ফাউন্ডেশনটির সেক্রেটারি ডক্টর মোস্তাফিজুর রহমান খানের পরিচালনায় ও খান হাবিব মোস্তফার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ডক্টর এম কুরবান আলী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তুলসী গ্যাবার্ডের সফরের মধ্যে মহারাষ্ট্রের হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের ব্যাপক সংঘর্ষ, আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবি, নাগপুরে 144 ধারা। তুলসী গ্যাবার্ডের বক্তব্য যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা, কোনো প্রতিবাদ জানাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে জুলাই সনদ, ভোট হবে অতীতের মতো উৎসব মুখর, মার্কিন সিনেটরকে ডক্টর ইউনুস। টালবাহানা না করে সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের সংলাপ বৃহস্পতিবার। হাসিনা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টের 394 কোটি টাকা জব্দ, সাবেক বিসিবি সভাপতি পাপনের অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।